নমস্কার। প্রগ্রেস সায়েন্স অ্যান্ড কালচারাল ফোরামের ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের সংগঠনের পক্ষ থেকে আজ যে অনলাইন আলোচনা সভার আয়োজন করেছি, আপনারা সবাই সেটার বিষয়বস্তু জানেন। বিপন্ন আরাবল্লী, বিপন্ন পরিবেশ ও প্রকৃতি, কেন এই ধ্বংসযজ্ঞ আর এর প্রতিকারী বা কোন পথে। এই অনলাইন আলোচনা সভায় আজ আমরা আলোচক হিসেবে আমন্ত্রণ জানিয়েছি প্রমিথিউসের পথে পত্রিকার সম্পাদক এবং ভারতবর্ষে জল জঙ্গল জমি রক্ষার যে আন্দোলন চলছে তার অন্যতম নেতৃত্ব মাননীয় শ্রী শঙ্কর ঘোষকে। শঙ্করদা, আপনাকে আমাদের এই সভায় স্বাগত জানাচ্ছি। আমরা সকল দর্শক বন্ধুদের কাছে একবার বলতে চাই যে আজকের এই যে আলোচনা সভা, এই আলোচনা সভা আমরা আয়োজন করেছি সমগ্র ভারতবর্ষে এই মুহূর্তে আরাবল্লী বাঁচানোর জন্য যে সংগ্রাম শুরু হয়েছে, যে সংগ্রাম চলছে, আপনারা সবাই সেটা জানেন। সেই সংগ্রামের একটা শরিক হিসেবে আমাদের সংগঠন আজ এই আলোচনা সভার আয়োজন করেছে। আমরা মনে করি যে পরিবেশ বাঁচানোর যে কথা আমরা একটা বিজ্ঞান ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বলি, সেটা শুধুমাত্র পরিবেশ বাঁচানোর এই কথা শুধুমাত্র বা সংগ্রাম শুধুমাত্র একটা বৌদ্ধিক চর্চার মাধ্যমেই সম্ভব নয়। এক্ষেত্রে আমরা প্রায়শই চিকো মেন্ডিসের কথা আমরা উল্লেখ করি। আপনারা অনেকেই চিকো মেন্ডিসের নাম শুনেছেন। ব্রাজিলের যে আমাজন অরণ্য আপনারা অনেকেই জানেন দীর্ঘদিন ধরে ধ্বংস করা হচ্ছে। এই আমাজন অরণ্য বাঁচানোর জন্য যে সংগ্রাম সেখানকার পরিবেশবিদ, পরিবেশ আন্দোলনের কর্মী এবং স্থানীয় মানুষ করছেন, তাঁদেরই অন্যতম ছিলেন এই চিকো মেন্ডিস। এবং শেষ পর্যন্ত তিনি সেখানকার যারা অরণ্যের মাফিয়া পুঁজিপতি, তাদের ভাড়াটে গুন্ডা বাহিনীরাতে তিনি খুন হন। পরিবেশ আন্দোলনের এই শহীদ চিকো মেন্ডিস একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, এনভায়রনমেন্টালিজম উইদাউট ক্লাস স্ট্রাগল ইজ জাস্ট গার্ডেনিং। অর্থাৎ শ্রেণী সংগ্রাম বিবর্জিত যে পরিবেশবাদ, সেটা হলো শখের বাগান করা। তা আমরা তো শখের বাগান করার এই কথায় শুধু বিশ্বাস করি না, আমরা মনে করি তাই পরিবেশ বাঁচানোর সংগ্রাম শ্রেণী সংগ্রামের একটা অঙ্গীভূত বিষয়। এই ধারণাকে মাথায় রেখেই আমাদের আজকের এই অনলাইন আলোচনা সভা, এবং এজন্যই আমরা আজকের এই আলোচনা সভায় আলোচক হিসেবে আমন্ত্রণ জানিয়েছি মাননীয় শ্রী শঙ্কর ঘোষকে, যিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় এই ধরনের যে সমস্ত সংগ্রাম চলছে অত্যন্ত নিবিড়ভাবে সেই সংগ্রামের সঙ্গে তিনি দীর্ঘদিন ধরে যুক্ত হয়ে আছেন। উত্তর ভারতের মানুষজন এবং বহু কৃষক এবং পরিবেশ রক্ষা আন্দোলনের সঙ্গে তার সংযোগ রয়েছে দীর্ঘদিনের। বিশেষ করে কৃষিজীবী মানুষ এবং জল জঙ্গল জমি রক্ষার যে আন্দোলন চলছে তার সঙ্গে তিনি নিবিড়ভাবে যুক্ত। ফলে তার এই অভিজ্ঞতা এবং তার থেকে আমরা আজকে শুনতে চাই। শঙ্করদা, আমরা প্রথমেই আপনাকে যে কথাটা বলতে চাই যে আমরা সবাই দেখে অত্যন্ত চমকে গেছি আমরা সবাই, যে আরাবল্লী পর্বতমালাকে একটা নির্দিষ্ট উচ্চতার মাপে 100 ফুট তার মাপকাঠি দিয়ে মেপে দেয়ার সংজ্ঞায়িত করা হলো কেন্দ্রীয় সরকারের নিযুক্ত কমিটি, এবং সেইটাকে সুপ্রিম কোর্ট গত 20শে নভেম্বর সেটাকে তারা একমত হয়ে বললেন যে সেটা ঠিক আছে। এবং এর ফলে আমরা যারা শুনতে পাচ্ছি, জানতে পাচ্ছি, সর্বস্তরের মানুষ যেভাবে আন্দোলনে নেমেছেন, তাতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ভয়ঙ্কর ঘটনা আগামী দিনে ঘটতে চলেছে। আগামী দিনে সবাই যেটা আমরা আশঙ্কা করছি যে ভয়ঙ্কর পরিণতি হবে। তাহলে ভবিষ্যতে কি আপনি আমাদের শুরুতে যদি একটু বলেন। প্রথমেই আমি আজকের এই আলোচনা সভার আয়োজন করার জন্য প্রগ্রেস সায়েন্স অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনকে আমি আমার সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। আরো ভালো লাগলো আপনি প্রখ্যাত পরিবেশবিদ চিকো মেন্ডিসের
যে প্রখ্যাত উদ্ধৃতি, সে উদ্ধৃতি দিয়েই আজকে আলোচনা সভা শুরু করেছেন। উইদাউট ক্লাস স্ট্রাগল, the struggle of environment for environment is meaningless. এই ধরনেরই কথা আর কি। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। এই কথাটা মাথায় রেখেই আজকের পরিবেশকে রক্ষার আন্দোলন সংগ্রাম আমাদের করতে হবে। এখন আপনার প্রশ্ন হলো যে সুপ্রিম কোর্ট নির্ধারিত নির্দেশিত যে প্যারামিটার মাপকাঠি, সেই মাপকাঠি যদি লাগু হয়, চালু করা হয়, তাহলে ভবিষ্যতে কি বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হবে। এখন ভবিষ্যতে কি তৈরি হবে এটা আপনি স্বাভাবিকভাবে বুঝতে পারেন, এটা হচ্ছে অনুমানের বিষয়। আর আমরা অনুমান করি অন দি বেসিস অফ সাইন্টিফিক অ্যানালিসিস অফ দি অবজেক্টিভ রিয়েলিটি। ভবিষ্যতে কি হতে পারে এটা আমরা আলোচনা করব। কিন্তু বর্তমানে কি চলছে, অতীতে কি হয়েছে, আরাবল্লী পাহাড় নিয়ে, পর্বতমালা নিয়ে অতীতে কি হয়েছে এবং তার ফল কি দাঁড়িয়েছে, তার সংক্ষেপে দু চারটে কথা আমি বলতে চাই। সবাই আমরা জানি 200-250 বছরের প্রাচীন এই আরাবল্লী পর্বতমালা, 200 কোটি 200-250 কোটি বছর। ছোট বয়সে আমরা পড়তাম যে মোগলদের বিরুদ্ধে লড়াই করতে যে রানা প্রতাপ আরাবল্লী পর্বতমালার প্রান্তরে প্রান্তরে পাহাড় জঙ্গলে গুহার মধ্যে ঘুরে বেরিয়েছেন, লড়াই করেছেন। তখন থেকে আমাদের সাথে আরাবল্লী পর্বতের নামটা যুক্ত। এখন দেখুন, এটা গুজরাট থেকে শুরু হয়ে দিল্লি পর্যন্ত, দিল্লি উপকণ্ঠ পর্যন্ত এসছে। এর জীব বৈচিত্র্য, এর গুরুত্ব মোটামুটি এখন সবার কাছে পরিচিত হয়েছে। এখন দীর্ঘদিন ধরে এই আরাবল্লীর পর্বতমালার প্রাকৃতিক সম্পদ লুটপাট করবার একটা প্রক্রিয়া কিন্তু চলছে। একদম বলা যেতে পারে লুটপাট। জঙ্গল কেটে সাফ করে দেওয়া হচ্ছে। ধরুন পশ্চিমবঙ্গ, ধরুন অযোধ্যা পাহাড়, জঙ্গল পাবেন না আপনি এখন সব কেটে সাফ করে দেওয়া হয়েছে, বেআইনি চোরাচালান। আরাবল্লী পর্বতমালার তাই করে দেওয়া হয়েছে, বেআইনি খনি ওখানে চলছে। 1994 সালে জলমানব বলে পরিচিত একজন প্রখ্যাত মানুষ আমাদের দেশে আছেন, রাজেন্দ্র সিং। তিনি সুপ্রিম কোর্টে একটা অ্যাপিল করেছিলেন যে বেআইনি খাদান চলছে আরাবল্লী পর্বতমালায়। তিনি যে অ্যাপিল করেছিলেন তার ভিত্তিতে 474টা বেআইনি খাদান তখন বন্ধ করা হয়। 474টা খাদান বন্ধ করা হয় 1994 সালে। তারপরও খাদান চলছে। সুপ্রিম কোর্ট 2018 সালে একটা কমিশন বসায় যে কি অবস্থা আরাবল্লীর। তখন দেখা গেল রাজস্থানে 21টা টিলার কোনো অস্তিত্ব নাই। 131টা টিলা রাজস্থানে আছে, তার মধ্যে 21টা টিলার কোনো অস্তিত্ব নেই। 12টা গ্যাপ তৈরি হয়েছে, জঙ্গল কেটে সাফ করে দেওয়া হয়েছে। তার ফল কি দাঁড়িয়েছে? হিসেব বলছে 1971 থেকে 85-র মধ্যে দিল্লি এবং তার উপকণ্ঠে বৃষ্টি হয়েছে 67 থেকে 85 দিন। গত 5 বছরে দিল্লিতে বৃষ্টি হচ্ছে 27 থেকে 35 দিন। কেন এটা হচ্ছে? কারণ বৃষ্টি হওয়ার নিয়ম, পাহাড়, গাছপালা, বাড়ি, মেঘ জমে, বৃষ্টি হয়। পাহাড় আছে, গাছপালা নাই, ফলে বৃষ্টির পরিমাণ কমতে 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 এই জায়গায় এসে দাঁড়িয়েছে দিল্লিতে। তার ফলে কি হয়েছে? জলস্তর নেমে গেছে অলরেডি। আগে 70-72 সালে জলস্তর যেখানে ছিল বলছেন তার থেকে প্রায় 1000 ফুট জলস্তর নিচে নেমে গেছে অলরেডি। এটা ঘটে। দিল্লিতে একটা লেক আছে, বড় লেক, তার নাম হচ্ছে বরখা লেক।
সে বরখা লেকের প্রায় এখন কোনো অস্তিত্ব নেই বললেই চলে। হরিয়ানার সবচেয়ে বড় প্রাকৃতিক লেকের নাম হচ্ছে দমদমা লেক। সেই দমদমা লেক 1970-72 সালে তার যে আয়তন ছিল, বর্তমানে তার আয়তন 1/3 গিয়ে দাঁড়িয়েছে। তাহলে জল সম্পদ অলরেডি কমে গেছে, বর্ষা পরিমাণ কমে গেছে, জলস্তর নিচে নেমে গেছে। তাহলে কৃষিকাজের মারাত্মক অসুবিধা, তাপমাত্রা বাড়ছে, 21টা টিলা ধ্বংস হয়ে যাওয়ার ফলে যে 12টা ফাঁক তৈরি হয়েছে, সেই 12টা ফাঁক দিয়ে ক্রমাগত গরম হাওয়া ঢুকতে 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 দিল্লির পরিবেশ খানিকটা সেমি ডেজার্ট টাইপের করে ফেলেছে। দিল্লিতে এখন শ্বাস নেওয়া যায় না গরমকালে। আপনি খেয়াল করে দেখবেন যে কয়েকদিন আগে, মাসখানেক আগে, সম্ভবত 1 মাস 1.5 মাস আগে, দিল্লিতে ছাত্র যুবরা একটা আন্দোলন করেছে যে আমাদের নিঃশ্বাস নেওয়ার অধিকার তোমরা কেড়ে নিতে পারো না, রাইট টু ব্রেথ আন্দোলন হয়েছে। তো স্মগ হয়ে যাচ্ছে। হ্যাঁ, পুলিশ সে আন্দোলনকে যেমন কায়দায় দমন করে তেমন করেছে। তো অলরেডি এই সমস্ত ঘটনা, এই সুপ্রিম কোর্ট নির্দেশিত যে আইন নির্দেশ, তা লাগু হওয়ার আগেই এই সমস্ত ঘটনা কিন্তু ঘটে গেছে। একজন সুস্থ মানুষ ভাবুন, এবার আপনি ভাবুন, আপনি অত আইন বোঝেন না, অত বিজ্ঞান আপনার আয়ত্তে নেই, অত আপনি পরিবেশবিদ নন, আপনি একজন সাধারণ মানুষ। আপনি কি চাইবেন? হোয়াট উইল বি ইয়োর ডিম্যান্ড? কি চাইবেন আপনি? যে আমার জলস্তর উঠুক, এটা চাইবেন? স্বাভাবিক তো। জলস্তর নিচে নেমে গেছে 1000 ফুট, আপনি কি চাইবেন? জলস্তর উঠুক। জলস্তর উঠলে নদীতে জল বাড়বে, অল্প আয়াসে আমি মাটির তল থেকে জল সংগ্রহ করতে পারবো। জলস্তর বাড়লে যে সমস্ত গাছপালা জীব বৈচিত্র্য, সেই সমস্ত গাছপালা জীব বৈচিত্র্য আরো সজীব হবে। এটা আপনি চাইবেন? আমরা চাইবো। আমরা চাইবো বেশি করে বৃষ্টি হোক, যাতে আমরা ভালো করে শ্বাস নিতে পারি, তাপমাত্রা যাতে কমে যায়। আমরা চাইবো বরখা লেক জলপূর্ণ হোক, আমরা চাইবো দমদমা লেক জলপূর্ণ হোক। তার ফলে আমাদের প্রকৃতি সুন্দর হবে, সজীব হবে, আমরা সুন্দর করে বাঁচতে পারবো, শ্বাস নিতে পারবো, বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমবে, সালফার ডাইঅক্সাইডের পরিমাণ কমবে, সিলিকার পরিমাণ কমবে, ডাস্টের পরিমাণ কমবে, আমরা ফুসফুস ভর্তি করে তাজা অক্সিজেন গ্রহণ করতে পারবো। দিস ইজ দি ডিম্যান্ড। এই ডিম্যান্ডটা তো স্বাভাবিক। এই ডিম্যান্ড করবার জন্য, এই দাবি করবার জন্য কোনো পরিবেশবিদ হওয়ার কোনো প্রয়োজন নেই। পরিবেশবিদ হওয়ার তো কোনো প্রয়োজন নেই। এই জন্য স্বাভাবিক মানুষের, সাধারণ মানুষের অত্যন্ত সাধারণ দাবি, উই ওয়ান্ট অক্সিজেন, উই ওয়ান্ট ওয়াটার। এরকম একটা পরিবেশ তো চাই। এই যদি চাই, তাহলে ন্যাচারালি ফলো কি করবে? ন্যাচারালি কি ফলো করবে? ন্যাচারালি ফলো করবে যে পাহাড়ে গাছপালা বাড়ুক, বেশি জঙ্গল হোক। বেশি জঙ্গল মানে বেশি বৃষ্টি, বেশি জঙ্গল মানে হচ্ছে মাটির নিচে জল বাড়বে, স্বাভাবিক। পাহাড়গুলো না কাটলে ফাঁকটা বুঝে যাবে। ফাঁকটা যদি বুঝে যায়, তাহলে পশ্চিম দিক থেকে প্রবল হাওয়া, গরম হাওয়া এসে আমাদের অবস্থাকে কলুষিত করতে পারবে না। ফাঁক বন্ধ করো, পাহাড় কেটো না, কাটতে দিও না, জঙ্গল বাড়াও, স্রোতটাকে সুন্দর করো, প্রশস্ত করো, জীববৈচিত্র্য রক্ষা করো, যাতে আমরা মানুষের মতন বাঁচতে পারি। তা কোনো সভ্য সমাজে যারা আইন প্রণেতা, যারা অ্যাডমিনিস্ট্রেটর, যারা দেশ পরিচালনা করছেন, তারা যদি জনগণের জীবন, জনগণের সম্পত্তি, জনগণের মানসিকতা, জনগণের বাঁচবার ন্যূনতম অধিকারকে স্বীকার করেন, তাহলে তাদের এইগুলো করতে হবে। এখন
সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে, আপনার প্রশ্ন সেখানে ছিল, সেখানে ছিল ঠিকই। সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশের মানে কি? আমি তো পরিবেশবিদ নই, আমি কৃষক আন্দোলনের একজন কর্মী, পরিবেশ রক্ষার আন্দোলনের একজন সামান্য কর্মী। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যেগুলো 100 মিটার উঁচু নয়, 100 মিটার উঁচু যেগুলো নয় তাকে পাহাড় বলা যাবে না। এখন আমি পরিবেশবিদ নই, এই প্রশ্নে দেখুন পরিবেশবিদেরা কি বলছে, আমি একটু পড়ে শোনাই। ভালো। এই যে জল মানব বলে পরিচিত রাজেন্দ্র সিং, তিনি বলছেন, The Aravalli is not an object. It is an ecosystem of hills with gentle slopes. Winds, the monsoon, groundwater reserves, water harvesting systems, vegetation, forests, wildlife, and all forms of biodiversity together have shaped the Aravalli over millions of years. These were biodiversities also sustain it. Is it possible in any way to define or demarcate the Aravalli? অর্থাৎ এই সব মিলিয়ে আরাবল্লী যে ইকোসিস্টেম, বাস্তুতন্ত্র, যে জৈব বৈচিত্র্য, আরাবল্লী মানে তো কতগুলো পাথর খণ্ড না, নট দি অ্যাসেম্বলেজ অফ সাম স্টোনস। এই পাহাড় 100 মিটার, তাহলে যেটা 90 মিটার সেটা আর পাহাড় না। এই যে ডেফিনেশন দেওয়ার চেষ্টা হচ্ছে, এরা প্রশ্ন তুলছেন যে এই ডেফিনেশন দেওয়া কি সম্ভব? হিমালয় পর্বতের ডেফিনেশন দেওয়া সম্ভব? বলুন তো। বিন্ধ্য পর্বত কাকে বলবো তার সংজ্ঞা দেওয়া সম্ভব? আন্দিজ পর্বতমালা ডেফিনেশন দেওয়া সম্ভব? আমাজন অরণ্যের ডেফিনেশন দেওয়া সম্ভব? গঙ্গা নদীকে সংজ্ঞায়িত করা কি সম্ভব? এই সংজ্ঞায়িত করা কি প্রয়োজন? এটা একটা প্রশ্ন। লক্ষ লক্ষ বছর ধরে মানুষ সৃষ্টির প্রথম যখন নদী নালা বন জঙ্গল ব্যবহার করেছি আমরা, তখন থেকে মানুষ জানে এটা কি। মানুষ সৃষ্টির বহু আগে থেকে তারা বলি আছে, তারপরে মানুষ এসে তাকে ইউজ করেছে, ব্যবহার করেছে। মানুষ জানে কোনটা আরাবল্লী। পাহাড়, পাহাড়ের ঢাল, ঢালের থেকে বহুদূর তার জঙ্গল, তার জলবায়ু, তাকে কেন্দ্র করে যে বাস্তুতন্ত্র গড়ে উঠেছে, এই সমস্তটা মিলিয়েই আরাবল্লীকে বুঝতে হবে। আমি ডিফাইন করে দিলাম, সংজ্ঞায়িত করলাম 100 মিটার নয়, 90 মিটার, বলে তাকে পাহাড় বলা যাচ্ছে না। মজাটা কি জানেন? এই যে গুজরাট থেকে দিল্লি পর্যন্ত 10,000-এর বেশি টিলা আছে, 10,000-এর বেশি টিলা। এর মধ্যে 100 মিটার যে প্যারামিটার, এই প্যারামিটার মেনে চলবে ধরুন 1000 খানেক, তো বলছে এটা 8.13% বা 73%, সামথিং লাইক দ্যাট। তার মানে হচ্ছে 92 পয়েন্ট সামথিং করবে না? তাহলে 92% আর পাহাড় না? হরিয়ানা থেকে দিল্লি পর্যন্ত যে আরাবল্লী, এই আরাবল্লীর মধ্যে একটা টিলাও 100 মিটারের উপরে নাই। তাহলে হরিয়ানা থেকে দিল্লি পর্যন্ত কোন আরাবল্লী নেই, নো আরাবল্লী। তাকে কেন্দ্র করে যে বাস্তুতন্ত্র নেই। হরিয়ানা 7টা জেলা আরাবল্লীর রেঞ্জের মধ্যে, 7টা জেলা হরিয়ানাতে। রাজস্থানে 15টা জেলা আরাবল্লী রেঞ্জের মধ্যে। তাহলে এখানে হরিয়ানা থেকে দিল্লি পর্যন্ত কোন আরাবল্লী নেই, অ্যাকর্ডিং টু দি ডেফিনেশন অফ সুপ্রিম কোর্ট। আমার প্রশ্ন হচ্ছে, সুপ্রিম কোর্টকে কে অধিকার দিয়েছে ডিফাইন করবার? তার কি অধিকার আছে ডিফাইন করবার? ডিফাইন করা যায়? পরিষ্কার এরা বলছে ডিফাইন তো করা যায় না। গঙ্গা নদীকে আপনি কি ডিফাইন করবেন বলুন? 1 মিটার চওড়া হলে গঙ্গা নদী, তার চেয়ে কম চওড়া হলে গঙ্গা নদী না, তাহলে এটা কি? এই যে করবার চেষ্টা হচ্ছে, এর ফলে কি হবে? ধরুন হরিয়ানা থেকে দিল্লি পর্যন্ত কোন আরাবল্লী নেই আপনি বলে দিলেন, তার মানে এইটাতে মাইনিং হবে, এখানে রিসর্ট তৈরি হবে, এখানে জমি বিক্রি হবে, এখানে মাফিয়া রাজ কায়েম হবে, এখানে কাটা হবে। 50-60 বছর 70 বছর পরে এই সমস্ত খনন টনন করার ফলে এখানে আর কিছু থাকবে না। তার মানে কি হবে?
তার মানে হচ্ছে পশ্চিমের উত্তপ্ত হাওয়া এসে একদম দিল্লি, পশ্চিম ইউপি পর্যন্ত মনুষ্য বাসোপযোগী আর থাকবে না, প্রায় মরুভূমির পর্যায়ে নিয়ে যাবে। শুনুন, এক সময় মানুষ অরণ্য ধ্বংস করেছে, সভ্যতা ধ্বংস হয়েছে। আমরা সিন্ধু সভ্যতার কথা জানি। অনেকে বলেন যে অরণ্য ধ্বংস করার জন্য সিন্ধু সভ্যতা ধ্বংস হয়েছে, অনেকে বলেন এরকম। এরকম একটা আমি জানি না সেটা সত্য কি সত্য না, এরকম একটা মত আছে। তখন যদি মানুষ করেও থাকে, মানুষ জানতো না, অজ্ঞ ছিল মানুষ। গাছের কি ভূমিকা প্রকৃতির ক্ষেত্রে মানুষের অজানা ছিল, অজ্ঞতা বশবর্তী হয়ে করেছে। এখন তো আমরা জানি, উই নো এভরিথিং। এখন তো বিজ্ঞান আমাদের হাতে আছে। গাছের কি ভূমিকা, পাহাড়ের কি ভূমিকা, পাহাড়ের ঢালের কি ভূমিকা, পাহাড়ের ঢাল কি কাজ করে, কেন আরাবল্লী পর্বতমালার পশ্চিম দিকে থর মরুভূমি, পূর্ব দিকে মরুভূমি নেই, এর কি ব্যাখ্যা? ব্যাখ্যা তো আছে একটা কিছু। পশ্চিম দিক পর্যন্ত থর মরুভূমি এসছে, পূর্ব দিকে নেই কেন? পাহাড়টা বাধা হয়ে দাঁড়িয়ে আছে। তাই পাহাড় একটা বাধা হিসেবে দাঁড়িয়ে আছে মরুভূমি সম্প্রসারণে। এই তো কথাটা। তুমি সেই পাহাড়ের গায়ে হাত দিচ্ছ, ডিফাইনিং দিস। এর মানে হচ্ছে তুমি শুধু কিছু আদিবাসীর গায়ে হাত দিচ্ছ না, তুমি বর্তমানের কিছু লোকেদের গায়ে হাত দিচ্ছ না, তুমি ভবিষ্যতের গায়ে হাত দিচ্ছ, তুমি কামিং জেনারেশনের গায়ে হাত দিচ্ছ, তুমি আমাদের সন্তান সন্ততির গায়ে হাত দিচ্ছ। যে আমাদের সন্তান সন্ততিরা আগামী 100 বছর, 1000 বছর, লক্ষ বছর পরে আসবে, পৃথিবীতে আবির্ভূত হবে, তুমি তার গায়ে হাত দিচ্ছ। কারণ তুমি আরাবল্লী পাহাড়টাকে কেটে যদি ধ্বংস করে দাও, তুমি দ্বিতীয় আরাবল্লী তৈরি করতে পারবে না। এ তৈরি করা যায় না। পাহাড়ের একটা পাথর যদি তুমি খসিয়ে ফেলো, তুমি সেখানে আর একটা পাথর তুমি লাগাতে পারবে না। নন রিনিউয়েবল, ইরিভার্সিবল লস। এ ক্ষতি তুমি কখনো পূরণ করতে পারবে না। এই জন্য আধুনিক বিজ্ঞান বলছে, আধুনিক যে পরিবেশ বিজ্ঞান বলছে, যে ক্ষতি তুমি পূরণ করতে পারো না, প্রকৃতির সেই জায়গায় তুমি হাত দিও না, বলছে তো। আমাদের খনিজ দরকার, খনিজ দ্রব্য দরকার, এই যুক্তিতে এই জিনিস করা যায় না, এই জিনিস করা যায় না। রানীগঞ্জের কয়লা তুলতে কেউ আপত্তি করবে না, অন্ডালে কয়লা তুলতে কেউ আপত্তি করবে না, করবে না, কারণ সেখানে এই সমস্যা নেই। কিন্তু এখানে এই সমস্যা আছে। তাহলে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিল, এই নির্দেশ, এখানেই আপনার কাছে প্রশ্নটা, যে কেন্দ্রীয় সরকার যে কথাগুলো আলোচনায় উঠে আসছে, যে কেন্দ্রীয় সরকার, এবং আমরা সেটা অনেকেই বহু ঘটনায় দেখতে পাই, যারা আছেন তাদের সঙ্গে বিভিন্ন যারা ব্যবসায়ী, বড় বড় পুঁজিপতি, তাদের একটা হবনবিং থাকে। ফলে তারা কি কেন করলেন এটা, এই কারণেই কি করলেন? আর সবচেয়ে বড় কথা, সুপ্রিম কোর্ট যাদের উপর আমাদের সাধারণ মানুষের এতটা ভরসা যে তারা নিশ্চয়ই ন্যায় বিচার করবেন, সুপ্রিম কোর্টও যে এই বিচারটা তারা করলেন, এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন, কি বলতে চান? সুপ্রিম কোর্টের ব্যাপারটা আমি একটু পরে আসছি। প্রশ্ন হচ্ছে, আমি যে জিনিসটা আপনাকে বললাম, আমি মহাজ্ঞানী লোক নই যে আমি এটা জানি আর আর কেউ জানে না, এটা তো সবাই জানে। এই যারা করছে তারাও জানে। তারা করছে কেন? এই যে ক্ষতি হবে তারা জানে, যার ফুললি অ্যাওয়্যার অব ইট। করছে কেন? করছে এই কারণে যে আমাদের এক দেশে এক ধরনের মানুষ তৈরি হয়েছে, যাকে আমরা বলি পুঁজিপতি, মাল্টি ন্যাশনাল। আবার তার কিছু সাঙ্গপাঙ্গ আছে, খনি মাফিয়া আছে। তখন 3 ধরনের ব্যবসা হয় এখানে হবে। আপনি জানেন, এই আরাবল্লী পর্বতমালার 1100 একর জমি দখল করে বসে আছে ওই রামদেব আছেন না, রামদেবের কোম্পানি 1100 একর জমি দখল করে বসে আছে। আচ্ছা, সেই জমি কিন্তু সে মালিকানা তো পেতে পারে না, ওখানে সে লিজ নিয়ে বসে আছে। লিজ দিয়েছে কে? হরিয়ানার গভর্নমেন্ট। হরিয়ানার গভর্নমেন্ট, হরিয়ানার বিজেপি গভর্নমেন্ট বাবা রামদেবকে লিজ দিয়েছে। এইরকম লিজ দিয়েছে, আরো অনেক কোম্পানিকে লিজ দিয়েছে, যেখানে বড় বড় রিসর্ট গড়ে উঠছে।
এক একটা রিসর্ট, এরকম রিসর্ট আছে ওয়ান নাইটের জন্য একটি সিট বুক করতে 1 লাখ টাকা লাগবে, এরকম রিসর্ট গড়ে উঠেছে। তার আশেপাশে জমি বিক্রি হচ্ছে, জমি কিনছে মন্ত্রীরা, সেনানায়করা, বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টরা, তারা সেখানে জমি কিনছে, থাকছে, এগুলো রিসর্ট গড়ে উঠছে, অলরেডি গড়ে উঠছে। তো এই একটা ব্যবসা, রিসর্টের ব্যবসা, রিসর্টের ব্যবসা এই একটা আছে। আর একটা হচ্ছে খনি মাফিয়া। আরাবল্লী পর্বতমালার যে প্রচুর যে মূল্যবান সম্পদ, সেই মূল্যবান সম্পদ তারা লুট করতে শুরু করে দিয়েছে অলরেডি, লুট করার জন্য লুট করছে। তো এই 3 ধরনের ব্যবসা সরকার অ্যালাউ করছে কেন? কেন্দ্রের যে সরকার আছে তারা জানে না তা না, রাজ্যের যে সরকার আছে তারা জানে না তা না, হরিয়ানা সরকার, রাজস্থান সরকার, দুটোই বিজেপি গভর্নমেন্ট। তার আগে যে গভর্নমেন্ট গুলো ছিল তারাও তো করতে দিয়েছে, শুধু বিজেপি গভর্নমেন্ট না, আগের গভর্নমেন্ট গুলো করতে দিয়েছে, কেন্দ্রে একই কথা। কারণ এর মূল যদি আপনি দেখেন, এইসব ক্ষমতায় যারা যাচ্ছেন রাজনৈতিকভাবে, তারা এই মাফিয়াদের টাকা নেন, প্রচুর টাকা নেন ইলেকশনের জন্য। আপনি কিছুদিন আগে প্রকাশিত হয়েছে, ব্যবসায়ীদের টাকা, মাল্টিন্যাশনাল কোম্পানির টাকা পার্টিগুলোকে দিয়েছে, এবং আমাদের ক্ষমতাসীন পার্টি বিজেপি তার ফান্ডে এখন 10,882 কোটি টাকা দিয়েছে। তো তারা দিয়েছে, যত টাকা ব্যবসায়ীরা পলিটিক্যাল পার্টিকে দিয়েছে তার 82% আছে বিজেপির ফান্ডে। কারণ বিজেপি পার্টির পাওয়ার, তার দাক্ষিণ্য বিতরণের ক্ষমতা অনেক বেশি, তাকে ঢেলে দিয়েছে। মানে এদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, ইন রিটার্ন তারা তো কিছু চাইবে। আমি যদি আপনার কাছ থেকে টাকা নিই, আপনি আমার চাইবেন না? তোমাকে ক্ষমতায় বসালাম, টাকা দিলাম, তোমার এই প্রচার করলাম, তোমার থলি ভর্তি করে তোমাকে টাকা দিলাম, তা তুমি আমাকে কিছু দেবে না? কি দেবে? এখন যা দেওয়াটা তো দিয়ে ফেলেছে। ধরুন ফ্যাক্টরি গুলোও দিয়ে দিয়েছে, লাভজনক ফ্যাক্টরি গুলো সব প্রায় দেওয়া সব শেষ, লাভজনক ক্ষেত্রগুলো দিয়ে দিয়েছে, রেল দিয়ে দিয়েছে, ব্যাংক দিয়ে দিচ্ছে, বিমা দিয়ে দিয়েছে, প্লেন দিয়ে দিয়েছে। এই কয়েকদিন আগে দেখলেন না প্লেনের গন্ডগোল হলো, বিরাট সমস্যা হলো। প্লেনের গন্ডগোল হলো। গন্ডগোল হলো কেন? এই কারণে গন্ডগোল হলো, সমস্ত প্লেন গুলোকে প্রাইভেট কোম্পানি হাতে দিয়ে দিয়েছে। তা যা দেওয়ার, আমাদের যা সম্পত্তি ছিল, রাষ্ট্রীয় সম্পত্তি তো দেওয়া হয়ে গেছে, এইবার কি দেবে? পুঁজিপতিদের তো লোভের সীমা নাই, গ্রিড, এটা হিউম্যান গ্রিড না, গ্রিড অব দি ক্যাপিটালিস্ট ইকোনমি। পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থায় ক্রমাগত সম্প্রসারণ করতে না পারলে সে মরে যাবে। সুতরাং এখন তার কি চাই? তার জল চাই, জঙ্গল চাই, জমি চাই, যা আছে কৃষি চাই, এগ্রিকালচার চাই, তার এগ্রিকালচারাল কমোডিটি চাই, সার চাই, বীজ চাই, তার উপর কন্ট্রোল চাই, বিপণন ক্ষেত্রগুলো তার চাই। কখনো ভেবেছেন টাটা স্টিল ফ্যাক্টরি সে নুন বিক্রি করছে এখন? এরপরে সে দাঁতের কাঠি বিক্রি করবে, বেল পাতা বিক্রি করবে, দুব্ব ঘাস বিক্রি করবে। মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো তো তাই করছে। ফলে এদের চাই, এই চাওয়ার আকাঙ্ক্ষাটা পূরণ করছে সরকার। আর সুপ্রিম কোর্টের খুব দুঃখ হলো, দুঃখের সাথে সুপ্রিম কোর্টের ভূমিকাটা বলতে হয়। মানুষের ধারণা ন্যায়ালয় ন্যায় বিচার হবে। আমি তার ন্যায় বিচার অতীতে কি করেছে না করেছে সেই ইতিহাসে যাব না। আপনি একটা জিনিস ভাবুন, সুপ্রিম কোর্ট এই ব্যাপারে রায় দেওয়ার আগে সুপ্রিম কোর্টের বিচারপতিদের তো এই সাবজেক্টের পরে দখল নাই, থাকা সম্ভব না। এই জন্য সুপ্রিম কোর্ট এই সাবজেক্টের পরে দখল আছে এইরকম বিশেষজ্ঞ একজনকে নিয়ে এসেছিলেন। তার নাম হচ্ছে কে পরমেশ্বর। তিনি প্রখ্যাত ভূতত্ত্ববিদ, পরিবেশবিদ। তাকে এক্সপার্ট হিসেবে সুপ্রিম কোর্ট নিজেই ডেকে নিয়ে আসে। এখন ধরুন সে পরমেশ্বর সুপ্রিম কোর্টকে কি বলেছে দেখুন। সে পরমেশ্বর, মিস্টার পরমেশ্বর, এটা তার বক্তব্য। হ্যাঁ, এটা কিন্তু সুপ্রিম কোর্টের রায়ের কপি। এইটা হচ্ছে সুপ্রিম কোর্টের রায়ের কপি। একটু সুপ্রিম কোর্টের রায়ের কপি হচ্ছে এটা রায়ের কপি, যে রায় সুপ্রিম কোর্ট 20শে নভেম্বর দিয়েছে। সেই রায়ের কপিতে সুপ্রিম কোর্ট
30 নম্বর অনুচ্ছেদ, 30 নম্বর অনুচ্ছেদে সুপ্রিম কোর্ট বলছে দি লার্নেড অ্যামিকাস, অ্যামিকাস মানে হচ্ছে বিশেষজ্ঞ, দি লার্নেড অ্যামিকাস পরমেশ্বর, কে পরমেশ্বর, submitted that if the definition as recommended by the committee is accepted, committee means সরকার নির্ধারিত কমিটি, এই কমিটি মানে সরকার নির্ধারিত পরিবেশ বন দপ্তর তার যে কমিটি, সরকার নির্ধারিত কমিটি ইজ অ্যাকসেপ্টেড, গ্রহণ করা হয়, যদি সরকার নির্ধারিত কমিটির নির্দেশ গ্রহণ করা হয়, all the hills below the height of 100 meters would be opened up for mining, and as a result the Aravalli hills and ranges would lose their continuity and integrity. পরমেশ্বর বলছেন যদি ওদের সরকারের নির্বাচিত কমিটির পরামর্শ সুপারিশ মানা হয়, তাহলে আরাবল্লী হিলের যে কন্টিনিউটি ধ্বংস হবে, নষ্ট হবে, ক্ষতিগ্রস্ত হবে। He therefore submitted that, তাই তিনি বললেন, if the definition as suggested by the committee is accepted, it would totally endanger the environment and ecology of the mountains. ওই কমিটির পরামর্শ যদি মেনে চলা হয়, তাহলে পরিবেশতন্ত্র, বাস্তুতন্ত্র, পরিবেশ সমস্ত কিছু একেবারে ধ্বংস হয়ে যাবে। That was the opinion of the amicus recruited by the Supreme Court. তিনি সুপ্রিম কোর্টে কথা বললেন, আর সুপ্রিম কোর্ট যে বিশেষজ্ঞকে নিয়ে এলো বিশেষজ্ঞের মতামত জানবার জন্য, সেই বিশেষজ্ঞের মতামত একদম মানলো না, খুবই অদ্ভুত, একদম মানলো না। তো তুমি তার বিশেষজ্ঞ নিয়ে এসছো কেন? তুমি বিশেষজ্ঞ নিয়ে এসছো তো বিশেষজ্ঞের মতামত থেকে তুমি তো মর্যাদা দেবে। বিশেষজ্ঞ কথা বলছে, বিশেষজ্ঞ যে কমিটির মতামতকে ভয়ঙ্কর ক্ষতিকারক বলে মনে করলো এবং সুপ্রিম কোর্টের সামনে তিনি রাখলেন, কে পরমেশ্বর। সুপ্রিম কোর্ট যখন রায় দিচ্ছে, তখন সুপ্রিম কোর্ট বলছে আমরা এই কমিটির মতামতকে গ্রহণ করছি, আমরা এই কমিটির মতামতকে গ্রহণ করছি। এই যে কেন্দ্রীয় সরকার নিযুক্ত, হ্যাঁ, কেন্দ্রীয় সরকার নিযুক্ত কমিটির মতামতকে গ্রহণ করছে। এই যে এখানে বলছে, in the result we pass the following order, we accept the recommendations made by the committee. বুঝুন, we accept the recommendations made by the committee, মানে কমিটি prepared by the government, বিজেপি গভর্নমেন্ট, তার পরিবেশ ও বন দপ্তর, তার 100 মিটারের প্যারামিটার ঠিক করে দিয়েছে। সুপ্রিম কোর্ট যাকে ডেকে নিয়ে এলো, সেই বিশেষজ্ঞকে পরমেশ্বর, তিনি যে মতামত দিচ্ছেন সেই মতামতকে বাতিল করে দিচ্ছে। বাতিল তুমি করছো অন দি বেসিস অফ হোয়াট? কোন সে বিশেষজ্ঞ, কার পরামর্শ অনুযায়ী তুমি বাতিল করছো? যেহেতু ওই কমিটি রেকমেন্ডেশন করে দিয়েছে, তুমি তারপরে একটা আইনি ছাপ মেরে দিচ্ছ। বাস্তবে তাই জানাচ্ছে, বাস্তব তো তাই না, ছাপ মেরে দিচ্ছ। কেন দিচ্ছ ছাপ মেরে? কেন দিচ্ছ? এই ছাপ মেরে তুমি দিতে পারো না, এটা ন্যায়, তোমার ক্ষমতা আছে করতে পারো। এখানে আর একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, আইন সর্বশক্তিমান না, আইন সর্বশক্তিমান। সুপ্রিম কোর্টের হাতে আইন করার ক্ষমতা আছে, কিন্তু সুপ্রিম কোর্টের হাতে ন্যায় প্রতিষ্ঠার ক্ষমতা কিন্তু নাই। দুনিয়াতে বহু আইন হয়েছে, মানুষ লড়ে এসে আইন পাল্টে দিয়েছে, নতুন আইন নতুন ন্যায় প্রতিষ্ঠা করেছে, এটা বাস্তব। সুপ্রিম কোর্টের এই রায় বেরোনোর পরই ভারতবর্ষের হাজার হাজার মানুষ তো পর্বত গা জড়িয়ে ধরে বলছে এই ছাড়বো না। রাজস্থানে 15টা জেলাতে লক্ষ লক্ষ মানুষ পথে নেমেছে, তো এখনো পথে আছে, তো তারা পর্বত গাটা জড়িয়ে ধরে বলছে এ আমাদের মা, এ আমি ছাড়বো না, এ আমাকে বাঁচাচ্ছে, রক্ষা করছে, ছাড়বো না। ফলে সুপ্রিম কোর্ট একটা স্টে অর্ডার দিল। স্টে অর্ডার দিয়ে তুমি কি করছো?
সমাদা, একটু আপনাকে এখানে একটু ইন্টারাপ্ট করে বলছি যে এই যে স্টে অর্ডারটা দিলেও সুপ্রিম কোর্ট কয়েকদিন আগে আমরা দেখলাম 29শে ডিসেম্বর, তাহলে এই স্টে অর্ডারটা যে তারা দিলেন এবং বললেন আবার রিভিশন করা হবে, তাহলে এটা তো খানিকটা আশ্বস্ত হওয়ার জায়গা বলে তো মনে হয় নাকি? মানে এটা আমরা বুঝতে চাইছি আর কি, আপনি কি এই ব্যাপারে আপনার বক্তব্য কি? শুনুন, আমি 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 এক গণ আন্দোলনের কর্মী, আমি কৃষক আন্দোলনের কর্মী, আমি আশ্বস্ত হতে পারছি না। আচ্ছা, আমি সুপ্রিম কোর্টের ভূমিকা দেখেছি। আমি দিল্লি কৃষক আন্দোলনে আমি 13 মাস ছিলাম। ওই কৃষক আন্দোলনের আমি একজন ওতপ্রোতভাবে যুক্ত। আমি কৃষক আন্দোলনের সময় সুপ্রিম কোর্ট কি রায় দিল যে কৃষক তোমরা রাস্তা ছেড়ে দাও, এটা রায় সুপ্রিম কোর্ট দিয়েছিল। এই রায়টা কার পক্ষে গিয়েছিল? গভর্নমেন্টের পক্ষে। আমরা কৃষকরা যদি রাস্তা ছেড়ে দিয়ে ঘরে চলে যেতাম সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে, তাহলে কি হতো? তাহলে বিজেপি সরকারের ওই 3 কালা কানুন পাস হতো, লাগু হতো। আমরা কৃষকরা আজকে ভিটে মাটি থেকে উচ্ছেদ হয়ে রাস্তায় বিকেরিতে পরিণত হতাম। আমরা তা করিনি। সাধারণ মানুষও বিরাট ক্ষতিগ্রস্ত হতো। সাধারণ মানুষই তো, কথা হচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি সাধারণ মানুষ। তাহলে আজকে এটা নির্দেশ দিয়েছে, মানুষ তো মানবে না এই নির্দেশ। কৃষি আইনও তো শেষ অবধি প্রত্যাহারিত হয়েছে। প্রত্যাহার করতে আমরা সরকারকে বাধ্য করেছি। তা ওরা কিছু ঘটেছে এটা বলবো না, আমি বলবো এটা একটা ট্যাকটিক্যাল রিট্রিট। মানুষ প্রচন্ড ক্ষুব্ধ, ফলে মানুষের ক্ষোভ খানিকটা প্রশমিত করো। ইন দি মিন টাইম 21শে জানুয়ারি রেড করেছে। ইন দি মিন টাইম উল্টো প্রচার জোরদার করো। অলরেডি আপনি দেখবেন সোশ্যাল মিডিয়াতে এমন বহু রিল ওরা বাজারে ছেড়েছে যেখানে ওরা বলছে এই 100 মিটার যে বেঁধে দিয়েছে এই আরাবল্লী রক্ষা করার স্বার্থে, আরাবল্লীতে কোনো নতুন মাইনিং হবে না ইত্যাদি ইত্যাদি নানা কথা ওরা শত শত রিল বাজারে ছাড়ছে। ওদের তো ছাড়তে কোনো অসুবিধা নাই, মানুষকে ভুল বুঝাচ্ছে। মেইন স্ট্রিম মিডিয়া গুলো ঝাঁপিয়ে পড়ে দেখাচ্ছে এই আন্দোলন কত ঠিক না, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি করবে, মানুষকে ভুল বোঝাবে, প্রতারিত করবে, বিভ্রান্ত করবে, আরো বহু কিছু জিনিস জড়ো করবে, মানুষকে ঠকানোর চেষ্টা করবে, বহু কিছু করবে। পরে যখন আন্দোলন ধীরে 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 থিতিয়ে যাবে তখন কিছু কসমেটিক চেঞ্জ করবে আইনের। কসমেটিক চেঞ্জ পর্যন্ত কিছু শব্দের পরিবর্তন করবে। যেমন ধরুন, মাইনিং ইন দি আরাবল্লী হিলস ইজ পারমিটেড ইন দি স্ট্র্যাটেজিক ফিল্ড, লেখা আছে, লেখা আছে দেখবেন, মাইনিং ইন দি আরাবল্লী হিল ইজ পারমিটেড ইন দি স্ট্র্যাটেজিক সেক্টর। হু উইল ডিটারমিন দি স্ট্র্যাটেজিক সেক্টর? স্ট্র্যাটেজিক সেক্টরটা ঠিক করবে কে? স্ট্র্যাটেজিক সেক্টর ঠিক করবে দি ডিপার্টমেন্ট অফ দি গভর্নমেন্ট, and government is in the hands of আদানি and আম্বানি। কে না জানে, সরকার তো আদানি আম্বানির হাতে, আদানি আম্বানির হাতেই তো সরকার। তার মানে স্ট্র্যাটেজিক সেক্টর ঠিক করবে আদানি আম্বানি, কোল মাফিয়া, মাইনিং মাফিয়া, এরা ঠিক করবে স্ট্র্যাটেজিক সেক্টর। কিছু কসমেটিক চেঞ্জ করবে আইনের, চেঞ্জ করে বলবে হ্যাঁ জনগণের রোষের প্রতি মর্যাদা দিয়ে আমরা আইনকে খানিকটা পরিবর্তন করলাম। কিন্তু একটা জিনিস আমি আপনাকে বলতে চাই যে ভারতবর্ষের মানুষ কিন্তু বিগত 20-25 বছরে বহু আন্দোলন করেছে, কিন্তু এটা মনে রাখবেন। কিন্তু ওদের যে নীতি, ভুবনীকরণ, বাণিজ্যিকীকরণ, বেসরকারীকরণ 1990 সাল থেকে, তো তারপরে মানুষ বহু লড়াই করেছে। পশ্চিমবঙ্গের সিঙ্গুর নন্দীগ্রামের আন্দোলন, শিল্পায়নের নাম করে কেমন করে জমি দেওয়া যায়, পশ্চিমবঙ্গে তো আমাদের বন্ধুরা দেখিয়েছে না, টাটাকে জমি দেব, টাটার কৃষকগুলো স্পর্শ করতে দেব না, সালেমকে জমি দেব দেখি কে রোখে বলেছে তো। তারপরে মিত্তল বিরোধী আন্দোলন হয়েছে, সেচ বিরোধী আন্দোলন হয়েছে। তারপরে দিল্লিতে আমরা ওরা রাস্তায় বসে থাকুক, কিচ্ছু করব না, মোদী সরকার বলেছে না, মোদীজি স্বয়ং বলেছেন তো। আমাদের কি বলেছে? যারা আমরা আন্দোলন করেছি তাদেরকে কি বলেছে? আমাদের বলেছে আমরা খালিস্তানি, আমরা খালিস্তানি, আমরা সন্ত্রাসবাদী বলেছে তো মোদী বলেছেন। হ্যাঁ, মানুষ, ভারতবর্ষের মানুষ কিন্তু এখন আন্দোলন করতে করতে, লড়াই করতে করতে অনেক বেশি অভিজ্ঞ।
এই সমস্ত কসমেটিক চেঞ্জে কিন্তু কাজ আর হবে না। আমি আপনাকে পরিষ্কার বলতে পারি, যেতে কাজ হবে না। প্রতারিত করবার কোনো চেষ্টাই মানুষ কিন্তু আর মানবে না। মানুষ কিন্তু দীর্ঘস্থায়ী লড়াইয়ের জন্য তৈরি হচ্ছে। আপনি কি এটা খেয়াল করেছেন? সেটাই তো দেখছি, নানান জায়গায় ছড়িয়ে পড়ছে হ্যাঁ, লড়াই আন্দোলন। হ্যাঁ, নানা জায়গায়। আমরা EIKKMS এর পক্ষ থেকে গোটা ভারতবর্ষে প্রতিবাদ দিবস ডেকেছি। হাজার হাজার জায়গাতে প্রতিবাদ দিবস পালিত হয়েছে। দিল্লিতে দিল্লি সিটিজেন্স ফোরাম ইনিশিয়েটিভ তারা কর্মসূচি নিচ্ছে। আগামী 10ই জানুয়ারি 11ই জানুয়ারি হরিয়ানাতে দুটো জেলাতে বিশাল পদযাত্রা হবে, হাজারো হাজারো মানুষ তাতে অংশগ্রহণ করবে। জয়পুরে কনভেনশন সামনেই এর হচ্ছে। মধ্যে হ্যাঁ, জয়পুরে কনভেনশন হচ্ছে। এই আরাবল্লীর সব আরাবল্লী ইস্যুতে কনভেনশন হচ্ছে। এবং বহু জায়গাতে সাধারণ মানুষ একদম লড়াইয়ের ময়দানে লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছে। ফলে ওরা যাই কসমেটিক চেঞ্জ করে মানুষকে প্রতারিত করবার চেষ্টা করুক, ওরা সফল হবে না, সফল হবে না। ইতিহাসে সাধারণ মানুষ জেতে, সাধারণ মানুষ জিতবে। এই যে শোষক নিপীড়ক গোটা দুনিয়া জুড়ে, আপনি শুরুতে যে বললেন আমাজন জঙ্গল, আফ্রিকার জঙ্গল প্রায় সাফ করে দিয়েছে। আমাদের হিমালয় পর্বতমালার কি অবস্থা, উত্তরাখণ্ডে ধস নামছে কেন কোনো কোনো? উন্নয়নের নাম করে যে সমস্ত উন্নয়নের নাম করে প্রকৃতির পরে যে হস্তক্ষেপ চলছে, পুঁজিবাদ সাম্রাজ্যবাদের লোভের ফলে, তার বিরুদ্ধে মানুষ দাঁড়াচ্ছে, সচেতন হচ্ছে, সংগ্রাম করছে। এবং সমস্ত সংগ্রাম আজকে একই জায়গায় এসে জড়ো হচ্ছে। একদিকে জনগণ, একদিকে শ্রমিক, কৃষক, সাধারণ মেহনতি মধ্যবিত্ত মানুষ, এবং এদের মধ্যে বিশেষ করে তরুণ সম্প্রদায়, বিশেষ করে তরুণ সম্প্রদায় যাদের তেজ আছে, লড়বার তেজ আছে, গায়ে শক্তি আছে, মনে বল আছে, ভরসা আছে, ভবিষ্যৎ দেখবার ক্ষমতা আছে, বৈজ্ঞানিক মন আছে, বিচারধারা আছে, হৃদয়ে আবেগ আছে, যারা ভবিষ্যৎকে পরিবর্তন করার স্বপ্ন দেখে। এই সবাই মিলে আজকে আমরা এক কাট্টা, যারা লেখাপড়া জানি না এবং যারা লেখাপড়া জানি, যারা তথাকথিত অজ্ঞ এবং যারা তথাকথিত জানেন বিশেষজ্ঞ, আজকে আমরা সবাই মিলে কিন্তু উই আর অন দি সেম বোট ব্রাদার, আমরা একই নৌকায় আছি। আর ওদের একটা কিন্তু কথা মনে রাখতে হবে, আমরা কখনোই আমাদের বারুদকে ভিজতে দেব না। আমরা উই নো হাউ টু কিপ আওয়ার পাউডার ড্রাই, উই নো ইট ভেরি ওয়েল হাউ টু কিপ আওয়ার পাউডার ড্রাই। এবং সেই লক্ষ্য নিয়ে কিন্তু আমরা এগোচ্ছি। আপনাদের কাছে এই প্রগ্রেস সায়েন্স অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, এইরকম যারা বিজ্ঞান সংগঠনগুলো আছেন, তারা এই আন্দোলনের আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন। শ্রমিক, কৃষক এবং বিজ্ঞান কর্মী, বুদ্ধিজীবী, এদের একটা লড়াইয়ের ময়দানে আমরা একত্রিত হব। আমরা হাতে হাত ধরব, এই প্রগতি বিরোধী শোষকদের বিরুদ্ধে সংগ্রামে আমরা জিতবই। এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। হাম লড়েঙ্গে, হাম জিতেঙ্গে ভি। নমস্কার। নমস্কার সমদা, অত্যন্ত ধন্যবাদ আমাদের এই আলোচনা সভায় এসে এই আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য, এবং সমস্ত দর্শক বন্ধুদেরও আমাদের সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ।